আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 1968 বা 1968 জাতীয় শিক্ষানীতি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে 1968। আবার এটাই কিন্তু গুলিয়ে 86 হয়ে যাবে, 86 জাতীয় শিক্ষানীতিও আসবে এর পরেই। এটা কিন্তু 1968 জাতীয় শিক্ষানীতি যেটা, ঠিক আছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। প্রথমে আমি ভুলে যাবো এগুলো, জাতীয় শিক্ষানীতি কি জানি আমরা, জানি তোমরা জানো, তবু একবার সেখান থেকে শুরু করতে হবে। জাতীয় শিক্ষানীতি হচ্ছে একটা জাতি বা একটা দেশ, একটা নেশন, তার আগামী দিনের শিক্ষাটা কোন পথে যাবে, কিভাবে এগোবে, তার একটা নীতি নির্ধারণ করে। সেটা 10 বছরের জন্য হতে পারে, 20 বছরের জন্য হতে পারে, আগামী 30 বছরের জন্য হতে পারে, আগামী 5 বছরের জন্য হতে পারে। একটা নীতি নির্ধারণ করে যে আমরা এই পথে এগোবো, শিক্ষার স্ট্রাকচারটাই থাকবে, শিক্ষার এইমসটাই থাকবে, এইভাবে এই দিকে ডেভেলপ করব, আমরা 10 বছর পরে এই জায়গায় পৌঁছতে চাই। নীতিটাকে ঠিক করে সেই পথে এগোনোর যে কৌশল, একটা নথি আকারে যখন একটা জাতি, একটা দেশ, একটা স্টেট, একটা সরকার প্রকাশ করে, তাকেই বলে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। কিসের ওপর পলিসিটা? অন এডুকেশন, শিক্ষার ওপর। ঠিক তেমনি ভারতবর্ষে শিক্ষানীতি ঘোষিত হয় 1968 সালে। এর পটভূমিটা আমাকে দেখতে হবে। আমরা লাস্ট কোন অবধি পড়েছি দেখো, 48 সালে দেখেছিলাম তোমার যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারপরে 1952-53 কি হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, 1964-66 কি হলো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। 64 সালের কমিশন 66 সালে সরকারের কাছে রিপোর্ট দিল। সরকার এই কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের প্রায় সব রেকমেন্ডেশনই মেনে নিল, সামান্য কিছু কাটছাট করে। কমিশনের কাজ কি? একটা রেকমেন্ডেশন করা, সরকারকে এই সুপারিশ করা। সরকার মানতেও পারে, নাও মানতে পারে। কমিশনের সিদ্ধান্ত সরকার মানতে কিন্তু বাধ্য নয়। তবে এত টাকা খরচা করে, এত ব্যয় করে যখন একটা কমিশন গঠন করা হয়, তার কিছু সুপারিশ হলেও যে কোনো গভর্নমেন্ট, যে কোনো দেশে পৃথিবীর, তার সুপারিশ কিছু মেনে নেয়, এটাই দস্তুর, কিন্তু বাধ্যবাধকতা নয় কিন্তু। তাহলে এর প্রায় বেশিরভাগ সুপারিশগুলো মেনে নিল। মেনে নেওয়ার পর কি করলো? 1967-এ 1966-তে কমিশন রিপোর্ট দেওয়ার পর 1967-তে সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার যে স্থির করলো আমরা আগামী 20 বছরের জন্য শিক্ষার নীতি নির্ধারণ করব। কত বছর? 20 বছর। যেমন সনদ আইন ছিল 20 বছর পর পর করা হতো, রিনিউয়াল করতে হতো। ঠিক স্থির হলো যে আমরা আমাদের জাতীয় শিক্ষানীতি 20 বছরের জন্য ঠিক করব। আগামী 20 বছর ভারতবর্ষের শিক্ষা কোন দিকে যাবে তার একটা দিক নির্দেশ করবার জন্য সংসদের বিভিন্ন দলের, উভয় কক্ষের থেকে বিভিন্ন দলের বেশ কিছু এমপিদেরকে নিয়ে, সাংসদ যারা হয় সেই মেম্বার অফ পার্লামেন্ট, তাদের নিয়ে একটি কমিটি গঠন করলো। কমিশন নাই কিন্তু এটা, এবার হচ্ছে একটা কমিটি গঠন করা হলো। যে এই কমিটির কাজ হবে কি, এই যে জাতীয় শিক্ষানীতি ঘোষণা হলো, যে রেকমেন্ডেশন গুলো গ্রহণ করা হলো কোঠারি কমিশনের, তার ভিত্তিতে আগামী 20 বছর ভারতের শিক্ষা কোন দিকে বইবে, কিভাবে তার দিক নির্দিষ্ট হবে, নির্দেশ হবে, তার একটি পরিকল্পনা খসড়া রচনা করবার জন্য, ঠিক আছে, একটা খসড়া রচনা করবার দায়িত্ব দেওয়া হলো। সেই কমিটি একটা খসড়া রচনা করে কার কাছে দেবে? দিল যে সিএবিই। সিএবির ফুল ফর্ম আমরা গত ক্লাসেই বলেছি, শর্টে, এর আগে জাস্ট আগের ভিডিওটাতেই, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ, অ্যাডভাইজারি বোর্ড। এটাকে এখানে একটা বলেছিলাম, সি এর জায়গায় এস থাকলে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এই সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনকে তাদের রিপোর্টটা বা এটাকে খসড়া রিপোর্ট, যেটা ড্রাফট লিখিত আকারে জমা দিল। সেখানে বেশিরভাগ এখানে কোঠারি কমিশনের যে নীতি আদর্শ ছিল, যে সুপারিশগুলো ছিল, নীতি আদর্শ কথাটা উদ্যোগ করছে, এটা ভুল বললাম, যে সুপারিশগুলো ছিল সেইগুলো তারা কিছুটা কাটছাট করে বেশিরভাগই মেনে নেওয়া হলো। এটা তো আমাকে যদি তুমি আমার একটা দায়িত্ব দাও, এটা একটু পরিষ্কার করে দাও, সব পরিষ্কার আছে, তাও আমি একটু রুমাল দিয়ে নাও করে দিলাম, সেই রকম মনে করি, একটু এদিক সেদিক করে বলা হলো। এবং এরপরে 1968-এ এই যে 67-তে দিল, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো? 1968-এ এর একটা রেজুলেশন করলো, মানে একটা লিখিত আকারে এটা গ্রহণ করার সিদ্ধান্ত করলো। সেই রেজুলেশনটার নাম কি? রেজুলেশন অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে। এই নামে রেজুলেশন অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে।
ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 এই নামে একটি রেজুলেশন করলো। নামটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে, রেজুলেশন অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, রেজুলেশন অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 এই নামে একটি রেজুলেশন করলো, সিদ্ধান্ত গৃহীত হলো সিএবি এবং পার্লামেন্টে যে হ্যাঁ এইটাই গৃহীত হলো, এটাই আমাদের জাতীয় শিক্ষানীতি, এটাই ভবিষ্যতে নাম হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি। নামটা ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 নামে পরিচিত। এটাই জাতীয় শিক্ষানীতি 1968 নামে পরিচিত। তাহলে আমরা জাতীয় শিক্ষানীতির ভিত্তি কি বলতো? 68 এর ভিত্তি কি? ভিত্তি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এইটুকু মাথায় আশা করি এইখান থেকে জানার মতন এই রেজুলেশন নামটা, রেজুলেশন অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর জাতীয় শিক্ষানীতির নামটা কি ছিল? যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 এই নামে তোমার যে জাতীয় শিক্ষানীতি গৃহীত হলো। এইবার দেখবো জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য, মূল দিকগুলো কি কি। বহু দিক, প্রায় 18-20টা দিক নিয়ে আলোচনা করেছে, তার মধ্যে আমরা সবই আমাদের একটু একটু করে টাচ করতে হবে, সেই দিক আসি। প্রথমেই যেটা প্রথম বলেছে কমিশন, কাঠামো। সরি, আমার না বারবার কিন্তু এখানে কমিশন কথাটা বেরিয়ে আসতে পারে, কয়েকদিন ধরে কমিশন পড়তে পড়তে কোনটা কমিশনটাকে মার্জনা করে ওটাকে এই শিক্ষানীতি ধরে নেবে, এই ভুলটা আরো হবে আমি ডেফিনেটলি জানি। কাঠামো, কমিশন বললো যে সরি যে যেটা বললাম যে জাতীয় শিক্ষানীতিতে বলা হলো কোঠারি কমিশন যে কাঠামোর সুপারিশ করেছে সেই কাঠামোটাকে মেনে নেওয়া হবে। এইবার বলো কোঠারি কমিশন কোন কাঠামো বলেছে? আলোচনা করেছি 10+2+3 বলছে সারা দেশে একই শিক্ষার কাঠামোর কথা বলা হলো, সারা দেশ জুড়ে কোনো ভেদাভেদ থাকবে না। স্টেট ওয়েস্ট বেঙ্গলে একরকম কাঠামো, মহারাষ্ট্রে আর একরকম কাঠামো, এই বললে গন্ডগোল হয়ে যাবে। কোঠারি কমিশন যে রেকমেন্ড করেছিল সারা দেশে একই রকম কাঠামো, একই নাম প্রস্তাব করতে হবে। এই রাজ্যে স্কুল ফাইনাল, ওই রাজ্যে মাধ্যমিক, ওই রাজ্যে বোর্ড পরীক্ষা, এইরকম বললে হবে না, একই নামেও থাকতে হবে। ঠিক কমিশন শিক্ষানীতিতে তাই বলা হলো সারা দেশে একই কাঠামো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে ক্লাস 2 স্তরটা এইটা নিয়ে জানো তো প্রচুর টানা হিসেবে হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি যারা মাধ্যমিক পাশ করতো যারা কলেজে ভর্তি হতো ডাইরেক্ট, মানে কলেজে 5 বছরের শিক্ষা ছিল, 11-12টা কলেজেই পড়ানো হতো, এটাই সিস্টেম ছিল। এবারে আবার কোন কোন রাজ্যে যে কোঠারি কমিশন বলেছে ইন্টারমিডিয়েট স্কুল চালু করা, মুদালিয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম হয়েছে। এইখানে জাতীয় শিক্ষানীতিতে বলা হলো এই যে প্লাস 2 অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক স্তর, এইটা কলেজের সাথে থাকবে না স্কুলের সাথে থাকবে, এটা রাজ্য, বিভিন্ন রাজ্য তার পরিস্থিতি অনুযায়ী ঠিক করবে। ঠিক আছে, তাহলে প্লাস 2 স্তরটা কলেজের সাথেও থাকতে পারে, অর্থাৎ 5 বছরের কলেজ হতে পারে, কোন স্টেটে 12 বছরের স্কুল হতে পারে। কি করে থাকবে এটা রাজ্য তার পরিস্থিতি পর্যালোচনা করে সেই অনুযায়ী বিভিন্ন রাজ্য কি করবে সিদ্ধান্তে আসবে। ওকে, সেকেন্ড যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে এবার বলছে প্রাথমিক 3টে শিক্ষার স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা। প্রথমে প্রাথমিক শিক্ষা নিয়ে কমিশন বলল আমাদের সংবিধানের 45 নং ধারায়, আমরা জানি 45 নং ধারায় কি বলা হয়েছে, অনেকবার বলেছি, খুব ইম্পর্টেন্ট আমাদের শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের কিন্তু 45 নং ধারাটা একদম সবসময় অনর্গল থাকবে। 45 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক ফ্রি অ্যান্ড কম্পালসারি শিক্ষার ব্যবস্থা করতে হবে। 6 থেকে 14 মানে আমি আগের ভিডিওতে বলেছি 1 থেকে 8 পর্যন্ত, 6 বছর 1-এ ভর্তি হলে 8 পড়তে পড়তে 14 বছর হয়ে যাচ্ছে, ডিটেলসে যাচ্ছি না। তাহলে বলেছি এই যে আমার সংবিধানে রয়েছে এই কথাটা, এটাকে কার্যকরী করার ব্যাপারে খসড়া কমিটির প্রত্যেক সদস্য কিন্তু সহমত হয়েছেন যে কোনো উপায় এনিহাউ আমাদের প্রাথমিক শিক্ষাটাকে ম্যান্ডেটরি যেটা আছে ফ্রি অ্যান্ড কম্পালসরি প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার জন্য যা যা করণীয়, সেই স্কুল নির্মাণ হোক, শিক্ষক নিয়োগ হোক, প্রশিক্ষণ হোক, পাঠ্যপুস্তকের ব্যবস্থা হোক, যা আছে কর্মসূচি নিয়ে ইমিডিয়েট এটাকে গ্রহণ করতে হবে। তো গ্রহণ তো আমরা দেখছি 48 সাল থেকে হচ্ছে, আজকে 2025, এখনো সেই অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা আমরা ব্যবস্থা করতে পারিনি, নেতারা বাড়ি গাড়ি করে অনেক কিছু করেছে। যাই হোক, সত্যি কথা বললে আবার খুব বিপদ আছে আমাদের। থার্ড 3 নম্বর পয়েন্টে প্রাথমিকের পরে যেটা বলছে কমিশন সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কেমন হবে? কমিশন মাধ্যমিক শিক্ষার ব্যাপারে দারুণ একটা কমিশন বলছে, কারণ বারবার বলছে এই ভুলটা হচ্ছে, জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার
পুনর্গঠন রিফর্ম করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। বলছে পুনর্গঠন করতে হবে, মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। কারণ এই স্বাধীনতার পর থেকে আমাদের মাধ্যমিক শিক্ষা নিয়ে না খুব দেখো এক একটা কমিশন এক এক কথা বলেছে। তোমার যে গ্রামীণ শিক্ষার কথা বলেছে রাধাকৃষ্ণন কমিশন, আবার যে মুদালিয়র এসে 11 বছরের শিক্ষা কাঠামো বলেছে, কোঠারি একরকম বলেছে। একটা লেজে গোবরে কাণ্ড হয়েছে, মানে মন্দিরের ঘন্টার মতন যে যখন পেরেছে তার মতন বাজিয়ে দিয়ে চলে গেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি একজন শিক্ষাবিজ্ঞানের ছাত্র বারবার মনে হয়েছে সত্যি খুব এক্সপেরিমেন্ট হচ্ছে মাধ্যমিক শিক্ষাটা নিয়ে, যেটা না হওয়া উচিত ছিল। যাই হোক, এই শিক্ষানীতিতে কিন্তু প্রথমবার বলো মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনটাকে করতে হবে। কি করতে হবে? প্রথম বলছে যারা যে সমস্ত অনুন্নত এলাকা আছে, এই এলাকায় মাধ্যমিক শিক্ষা এখনো পৌঁছায়নি, এই অনুন্নত যে এলাকাগুলোতে মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিদ্যালয় স্থাপন, তাদের স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়া, তাদের কালচারকে গুরুত্ব দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে সহপাঠ্যক্রমে বা পাঠ্যক্রমে স্থান দেওয়া, এই অনুন্নত এলাকার মাধ্যমিক শিক্ষার গুরুত্ব। আর কি আরেকটা যেটা বলেছি, ভোকেশনাল শিক্ষা। মাধ্যমিক শিক্ষা খুব তাত্ত্বিক আমাদের দেশে, এই বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করার কথা কিন্তু বলা হয়েছে, যে শুধুমাত্র ওই দিয়ে হবে না, ওই তাত্ত্বিক জ্ঞান দিয়ে হবে না। প্রথমত তাহলে অনুন্নত এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারে কোথায় সবচেয়ে বেশি গুরুত্বের কথা বলা হয়েছে, এরপরে 86 আসবো, সেখানে আলাদা বলবো, নবোদয় বিদ্যালয়ের কথা পড়বো আমরা। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার অনুন্নত এলাকায় গুরুত্বের কথা জাতীয় শিক্ষানীতি 1968 বা এনইপি 68-তে বলা হয়েছে। এই দুটো বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর 4 নম্বর হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার উন্নয়নের ব্যাপারেও কমিশন কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। 4 নম্বরে উচ্চশিক্ষা, যে প্রাথমিক হলো, মাধ্যমিক হলো, এইবার উচ্চশিক্ষার তো উন্নতি করতে হবে দেশ জুড়ে। উচ্চশিক্ষার উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রথম কথা বলেছে পঠনের যে গুণগত মান, এই গুণগত মান বৃদ্ধি করতে হবে, না হলে উচ্চশিক্ষার কোয়ালিটি এডুকেশনটা বাড়ানোর কথা কিন্তু বারবার বলা হয়েছে। বলছে উচ্চশিক্ষা আমাদের দেশে হচ্ছে ঠিকই, তার আউটপুট কিন্তু খুব একটা ভালো নয়। জাতীয় শিক্ষানীতিতে বলো কোয়ান্টিটি বাদ দিন, কোয়ালিটির দিকে বাড়ান, এটা খুব দরকার। এখন একটা টপিক এসছে না, তোমরা পড়েছো অনেক, হয়তো মাস্টার ডিগ্রিতে ব্যাপার আছে কোয়ালিটি এডুকেশন। আমাদের সময় চ্যাপ্টার হিসেবে ছিল না, যখন আমি অনার্সের ছেলেদের পড়াতাম দেখেছি এই বিষয়টা, যে ওই কোয়ালিটি এডুকেশনটা খুব ভালো একটা বিষয়। কোয়ালিটি এডুকেশনটা কি? শিক্ষার কোয়ালিটির খুব অধঃপতন হয়ে গেছে আমাদের দেশ রাজ্যে, তাই তো? কোয়ান্টিটি খুব বেড়েছে। এই জায়গাটার কথা কিন্তু দেখো আজ থেকে কত বছর আগে বলেছে, ভাবো তো, কিন্তু আমরা কার্যকরী করতে পারিনি। যাই হোক, গুণগত মান বৃদ্ধির কথা বলেছি, সেখানে বলেছে দেখো, বলেছে লাইব্রেরি মানে গ্রন্থাগার, তারপরে ল্যাব, আর আমি লিখছি না সব, এই সমস্ত কিছুর দিক বিবেচনা করে তবেই ছাত্র ভর্তি বাড়াতে হবে। একটা কলেজ হয়েছে মানে সেখানে 2000 ছাত্রকে ভর্তি নেব তা না, বলেছে দেখতে হবে আগে সে ছাত্রদের উপযোগী আছে তো, যেটা বললাম কোয়ালিটি এডুকেশন, এগুলো মেনটেন করতে হবে। অর্থাৎ ল্যাবরেটরি আছে কিনা, গ্রন্থাগার আছে কিনা, পরীক্ষাগার আছে কিনা, সমস্ত জিনিসগুলো আছে কিনা, এগুলো দেখে তারপরে ছাত্র ভর্তির ব্যবস্থা করতে হবে। আর যেটা বলছে নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ স্থাপনে নিয়ন্ত্রণ, আমি শুধু নতুন নিয়ন্ত্রণ কথাটাই লিখলাম। বলছে নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ে মুড়ির মতন অনুমোদন দিলে হবে না, আগে দেখতে হবে সেটার প্রয়োজন আছে কি ওই এলাকায়, উচ্চশিক্ষা গ্রহণ করার চাহিদা আছে ওই এলাকায়। তার চেয়ে বড় কথা ভিটামিন এম আছে তো সরকারের কাছে, এম ফর মানি। আর্থিক সংস্থান নেই, আমি অনুমোদন দিলাম, তারপরে লাইব্রেরি গ্রান্ট দিতে পারছি না, শিক্ষক নিয়োগ করতে পারছি না, এটা করতে পারছি না, সেটা করতে পারছি না, ওই রকম ছড়িয়ে ভরিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আগে ভালো করে একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, তারা দেখবে যে এলাকায় কতটা প্রয়োজন আছে, এটার আর্থিক সংস্থান আমাদের আছে কি নাই, সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হবে। নেক্সট, এইটা খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে পাঠ্যক্রম পুনর্বিন্যাস। এইটা তো আগাগোড়াই দরকার, কিন্তু কতটুকু কার্যকরী হয়েছে জানি না। বলছে আমাদের উচ্চ শিক্ষার পাঠ্যক্রম গতানুগতিক, ধারাবাহিক, তাত্ত্বিক, সাহিত্যধর্মী, এটার পরিবর্তন করতে হবে। রিফর্ম না করলে কিন্তু ওই শুধু যে কোয়ালিটি এডুকেশন আসবে না, কোয়ান্টিটি এডুকেশন থেকে যাবে। তাই পাঠ্যক্রমের পুনর্বিন্যাস করা হয়েছে। লাস্ট যেটা বলেছে গবেষণার সুযোগ বৃদ্ধি। আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার সুযোগ খুব কম,
মানে সে একাডেমিক স্টাইলই হয়ে গেছে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের মতোই পুরনো লন্ডন বিশ্ববিদ্যালয়ের মতো রয়ে গেছে, একাডেমিক ইউনিভার্সিটি, শুধু পরীক্ষা দিচ্ছি সার্টিফিকেট পাচ্ছি, কিন্তু আসলে এখানে কিন্তু উন্নতি হচ্ছে না ছেলে মেয়েদের, তারা গবেষণার সুযোগ পাচ্ছে না, তারা এখান থেকে তেমন কোনো আউটকাম বেরোচ্ছে না। তাই শিক্ষানীতিতে বলা হলো যে গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, এইটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। 5 নম্বর এবার আসবো, শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম আমরা জানি খুব ইম্পর্টেন্ট, যে কোনো শিক্ষার ক্ষেত্রে ভাষা মাধ্যমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভাষা মাধ্যমের উপর কমিশন কিন্তু একটা দারুণ গুরুত্ব দিয়েছে। প্রথমত বলেছে আঞ্চলিক ভাষায় কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব, শিক্ষার মাধ্যম হিসেবেই শুধুমাত্র আমরা ওই ইংরাজি বা অন্য ভাষাকে গুরুত্ব দেব তা নয়, মাতৃভাষাকে গুরুত্ব, এবং বলছে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার মাধ্যম থাকবে মাতৃভাষা। অর্থাৎ আমরা কিন্তু এই ক্ষেত্রে বাংলা বললে অপশন আছে মাতৃভাষা বাংলা, ইংরাজি, হিন্দি, আমরা অনেকে বাংলা মেরে দেবো। মাতৃভাষা মানে শুধু বাঙালির মাতৃভাষা বলেনি, ভারতবর্ষের সবার মাতৃভাষা, অর্থাৎ আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, ডাইরেক্ট বাংলা কথাটা এখানে আমরা বলতে পারছি না। ওকে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বলতে পারি, সেই ভাষাটা যে অঞ্চলে যে ভাষা আছে সেই গুরুত্ব। এইবার এখানে একটা দারুণ একটা সূত্রের কথা বলেছে কমিশন, দেখো এই শিক্ষানীতিতে আবার সেই ত্রিভাষাটা, সেই কোঠারি কমিশন যে ত্রিভাষা নীতির কথা বলেছে, সেই ত্রিভাষা নীতিটিকে অন্যভাবে অ্যাপ্লাই করার কথা বলেছে। কি রকম? দুটো ভাগে ভাগ করেছে। এক হচ্ছে হিন্দি ভাষী অঞ্চলে, যেখানকার মানুষ হিন্দিতে কথা বলে, তারা কি শিখবে? তারা শিখবে হচ্ছে হিন্দি ভাষী এলাকার ছেলে মেয়েরা উচ্চশিক্ষা বা যে কোনো শিক্ষায় হিন্দি, ইংলিশ এবং একটি দক্ষিণ ভারতীয় ভাষা। এইটা আমার কাছে সবচেয়ে ভালো উপায় মনে হয়েছে। দেখো, সাউথ আর নর্থের ভাষা নিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ আছে। যদি উত্তর ভারতীয় মানুষরা দক্ষিণ ভারতীয় ভাষা শেখে, দক্ষিণ ভারতীয় মানুষরা উত্তর ভারতীয় ভাষা মানে হিন্দি বলয়ের ভাষাটা শেখে, তাহলে কিন্তু আমাদের দূরত্ব ঘুচবে। জাতীয় শিক্ষানীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ এটা ছিল, অর্থাৎ হিন্দি ভাষী অঞ্চলে হিন্দি, ইংলিশ আর কি শিখবে? দক্ষিণ ভারতীয় ভাষা শিখবে। আর অহিন্দি অঞ্চলের মানুষ কি শিখবে? দেখো, যারা অহিন্দি মানে অন্য ভাষায় যারা কথা বলছে, দক্ষিণ ভারতীয় হতে পারে, বাঙালি হতে পারে, যে কেউ হতে পারে, তারা কি শিখবে? তারা মাতৃভাষা মানে নিজের আঞ্চলিক ভাষা শিখবে। ধরো তামিলনাড়ু ছেলেটি তামিল ভাষা শিখলো, তার সাথে শিখবে হিন্দি আর ইংলিশ। বাঙালিরা বাংলা শিখবে, হিন্দি, ইংলিশ শিখবে। তাহলে দেখো তো, সারা ভারতে সব ভাষাগত বন্ধন তৈরি হয়ে যাওয়ার কথা। যদি এইটা অ্যাপ্লাই হতো সঠিকভাবে, আজকে এই ভাষা নিয়ে ভেদাভেদ অনেকটা দূরত্ব ঘুচে যেত। বাঙালি, অবাঙালি, মারাঠি, তামিল, এই যে গন্ডগোলটা অনেকটা কমে যেত। মানে দেখো, এবারে সবাই মোটামুটি সবার ভাষার মধ্যেও থাকছে, আবার একটা হিন্দি ভাষার বা ইংলিশ ভাষাটা কমিউনিকেশনের মাধ্যম তৈরি হচ্ছে। বলছে সরকারি ভাষা হিসেবে হিন্দিকে যত্ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক সংযোগকারী ভাষা হিসেবে ইংরেজিকে গুরুত্ব দিতে হবে। সব কিন্তু এই শিক্ষানীতিতে বলেছে। নেক্সট আর একটা দারুণ কথা বলেছে, ভাষা হিসেবে এই সংস্কৃতকে তুলে আনার কথা বলা হয়েছে। বলছে সংস্কৃত হচ্ছে আমাদের ভারতের ভাষাগত ক্ষেত্রে মায়ের সমান, প্রাচীন ধ্রুপদী ভাষা। এই সংস্কৃত ভাষার উন্নয়নে কাজ করতে হবে। যারা সংস্কৃত ভাষার উন্নয়ন করবে তাদের উৎসাহ দিতে হবে, এবং এই সংস্কৃত ভাষার নতুন নতুন পদ্ধতিকেও যদি উদ্ভাবন করে তাদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। এই গেল 5 নম্বরে মাধ্যম। এবার শিক্ষার মাধ্যমে ইকুয়ালিটি প্রতিষ্ঠার কথা বলেছে। শিক্ষার ক্ষেত্রে সমতা কি করে আনা যায় সে ব্যাপারে কিন্তু জাতীয় শিক্ষানীতিতে একটা নির্দিষ্ট ইকুয়ালিটি মানে সবার যে সমতা। একটা শ্রেণী আমাদের সমাজে দীর্ঘদিন স্বাধীনতার পর থেকেও, প্রায় স্বাধীনতার পর আমার 41-42 বছর, 20-21 বছর কেটে গেছে, তারপরেও একটা ইনইকুয়ালিটি রয়েছে, অসমতা রয়েছে, ব্যালেন্সটা আনা যায়নি সমাজে। শিক্ষানীতিতে বলা হলো আমাদের ইমিডিয়েট শিক্ষানীতিটা কতদিনের জন্য? প্রথমে বলেছি 20 বছর। 20 বছরের মধ্যে আমাদের এই ভারতের সোসাইটিতে, সমাজে একটা সমতা, ইকুয়ালিটি আনতে হবে। ঠিক আছে, প্রথমত কি করতে হবে? অনগ্রসর এলাকায় বিদ্যালয় স্থাপন, যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও বলা হয়েছে। অনগ্রসর এলাকায় শিক্ষার ব্যবস্থা করা কিভাবে করবে? সরকারকে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। যদি সাধারণ পদ্ধতিতে না হয়, বিশেষ পদ্ধতি, যেভাবে হোক এটা করতে হবে। আর একটা, এইটা একটু ভালো করে খেয়াল রেখো তো, কমন স্কুলের কথা কে বলেছিল? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। জাতীয় শিক্ষানীতিতে বলা হলে কমন স্কুলের ধারণাটাকে বয়ে নিয়ে যেতে হবে।
এইটাকে ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সবার সুযোগ পাবে এমন বিদ্যালয়, সব ধরনের বিষয়কে গুরুত্ব দিয়ে যে স্কুলগুলো কমন স্কুল পড়িয়েছি সেই কমন স্কুলের ধারাকে অগ্রসর করতে হবে, এই ধারণাটাকে আরো বেশি বাড়িয়ে তুলতে হবে, এটার গুরুত্ব দেওয়া হয়েছে। থার্ড হচ্ছে বলছে এসসি এসটি বা অনগ্রসর জনজাতি যারা আছে তাদের শিক্ষার আঙ্গিনায় আরো বেশি করে নিয়ে আসতে হবে, তারা যাতে বাইরে না যায়। আর একটা দেখো খুব ইম্পর্টেন্ট, বলছে পিএইচ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখন বলা হচ্ছে দিব্যাঙ্গ, তাই তো, বিশেষ ক্ষমতা সম্পন্ন যে সমস্ত শিশু বা মানুষরা রয়েছে তাদের জন্য চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা তাদের প্রয়োজন, তাদেরকে সমাজের বাইরে রেখে কোনো সমাজের উন্নতি হতে পারে না। এই ফিজিক্যালি চ্যালেঞ্জ, ঠিক আছে, অর্থাৎ যারা দিব্যাঙ্গ বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। নেক্সট লাস্ট এখানকার সমতার মধ্যে একটা মানে কি ভালো ভালো মানুষগুলো ছিল আমাদের দেশে, ভাবো তো, কিন্তু তারপরেও শিক্ষার এই হাল কেন? বলছে যারা হচ্ছে তোমার যে উন্নত বুদ্ধি সম্পন্ন, মানে সেই ক্রিস থ্রির মৃত্তিকের মতন বিরাট যাদের আইকিউ, তাদেরকে ছোটবেলায় চিহ্নিত করতে হবে, স্কুল থেকে চিহ্নিত করে তাদের জন্য স্পেশাল শিক্ষার ব্যবস্থা করা। যেমন পিছিয়ে পড়া ছেলেদের চিহ্নিত করা, যারা খুব বেশি আইকিউ, যাদের মধ্যে ট্যালেন্ট আছে সেই ছেলেগুলোকে স্কুল লেভেল থেকে বেছে নাও, তাদের উন্নত স্কুল কলেজে ভালো জায়গায় তাদের ট্রেনিং দাও, কারণ এরা অ্যাসেট, সম্পদ। এই রকমের চিন্তা ভাবনা আমার জাতীয় শিক্ষানীতিতে করা হয়েছে আজ থেকে কত বছর আগে, 60 বছর আগে, কিন্তু কার্যকরী সেভাবে কতটা হয়েছে পরে তো আমরা সেটা দেখবো, ইভ্যালুয়েশন করবো। তাহলে উন্নত বুদ্ধি সম্পন্ন যে সকল শিশুরা আছে তাদেরকে ছোটবেলা থেকে খুঁজে বের করার কথা বলা হয়েছে। 6 নম্বর গেল। এবার 7 নম্বরে যেটা, এরপরে যেটা আসবে শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে কি পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমটা একটা অধ্যায় আমরা পড়েছি, পাঠ্যক্রম বলেই শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় হচ্ছে পাঠ্যক্রম, কুরিয়ার কারিকুলাম পড়েছি। বলেছে পাঠ্যক্রমকে অনেক বেশি বিস্তৃত করতে হবে, বিজ্ঞান কারিগরি এগুলোকে গুরুত্ব দিতে হবে, আধুনিক বিজ্ঞান কারিগরি শিক্ষা গণিত এগুলোকে পাঠ্যক্রমে অনেক বেশি পরিমাণ স্থান দিতে হবে। আর যেগুলো প্রচলিত বিষয় আছে সেগুলো থাকবে। ভারতীয় জ্ঞান বিজ্ঞান যেমন শিখবো, পাশ্চাত্য জ্ঞানকে আমরা এতদিন ধরে শিখছি আরো বেশি, কারণ দ্রুত গতিতে জ্ঞান বিজ্ঞানের অগ্রসর হচ্ছে, আমরা যদি একটা জায়গায় আটকে যাই তাহলে আমাদেরই ভবিষ্যতের ক্ষতি, তাই পাঠ্যক্রমকে রিফর্ম করার কথা বলা হয়েছে। নেক্সট 8 নম্বর শিক্ষক। আমরা প্রত্যেকেই এখানে শিক্ষক, কেউ হয়তো ডাইরেক্ট ফর্মাল এডুকেশন গুলোতে শিক্ষকতা করছি, কেউ সরাসরি না হয়ে হবু শিক্ষক, কেউ বা প্র্যাকটিস করছি বাইরে প্রাইভেটে, অর্থাৎ সবাই শিক্ষক। বা সেই শিক্ষকদের ব্যাপারে যখনই কিছু বলে আমাদের নজরটা একটু কোথায় যেন চলে যায়, সে মনোযোগের পড়েছি না, আভ্যন্তরীণ নির্ধারক হচ্ছে আমাদের কাছে শিক্ষকটা। যেই শিক্ষক ওয়ার্ডটা শুনে আমাদের চমকে উঠি, তাই তো। এই শিক্ষকদের ব্যাপারে কিন্তু প্রথমেই বলেছে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, এইটা কিন্তু সব কমিশন বলেছে বা সব জায়গায় বলা হয়েছে। কারণ কি জানো তো, আমাদের দেশে শিক্ষকদের সামাজিক মর্যাদা একটা সময় খুব মানে সম্মান ছিল, কিন্তু শিক্ষক মানেই ছেঁড়া পাঞ্জাবি, চটি ছেঁড়া একটা মলিন ধুতি পরে যাচ্ছে, মাস্টারমশাই কেমন আছে, এই জায়গাটা তাদের চাল চুরুট মানে হাড়িতে চাল জুটবে না এমন একটা সিচুয়েশন ছিল। এই অবস্থাটার পরিবর্তন না করলে তো হতো না, আজকে তোমার মতন ছেলে মেয়েরা শিক্ষক হওয়ার পেছনে ছুটতো না। যদিও সামাজিক মর্যাদা অনেকটা আমাদের এখন আমরা সম্মানহানির পিছনে পড়ে গেছি, তার অন্য কারণ আছে। বলছে সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাদের বেতন চাকুরির অন্যান্য শর্ত পিএফ থেকে শুরু করে এই সমস্ত বেনিফিট গুলো দিতে হবে। কেন? যাতে ভালো ছেলে মেয়েগুলো শিক্ষকতায় আসে। না হলে যদি ওই পেছন বেঞ্চে তারা খারাপ আমি বলছি না, কিন্তু সামনের সারির কোনো ছেলে মেয়েরাই যদি শিক্ষকতা না এসে তারা অন্য পেশায় চলে যায়, তাহলে ভালো ম্যাটেরিয়াল তৈরি করবে কে? ছাত্র তৈরি করবে কে? ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছু শিক্ষকরাই তৈরি করে, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। আর শিক্ষকদের কি করতে হবে? গবেষণার সুযোগ দান করতে হবে, কারণ যারা শিক্ষকতায় চলে এসে তাদের অনেকেরই ট্যালেন্ট আছে, কিন্তু শিক্ষকতায় আসার পর তাদের আর সুযোগ পায় না। বলছে তারা যদি কেউ গবেষণা করতে চায় কোনো বিষয়ে, শিক্ষকতা পেশার মধ্যে থেকেই তাদের সেই সুযোগ দিতে হবে। আর যারা কর্মরত, বেশ কিছুদিন ধরে কর্মরত, তাদের মাঝে মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা, চাকরির আগে প্রশিক্ষণ, কর্মরত। আমার মনে হয় এই একটা জিনিসও অনেক জায়গায় বলা হয়েছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। এই আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি, মাঝে মধ্যে ট্রেনিং রিফ্রেশমেন্ট দরকার, নতুন নতুন মডেল আসে, পদ্ধতি আসে, অনেক সময় আমরা হয়তো তার সাথে মানে মিলিয়ে নিতে পারি না। এই প্রশিক্ষণ বলেছে যারা কর্মরত শিক্ষক তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 9 নম্বর
এইবার যে জিনিসটা আসছে, পাঠ্যক্রমকে বাস্তব সম্মত করে তোলে কে? পাঠ্যপুস্তক। যদি পাঠ্যপুস্তক বা টেক্সট বুক ভালো না হয় তাহলে শিক্ষা তো ঠিকঠাক হবে না। এই জন্য বলেছে যে পাঠ্যপুস্তকটাকে উন্নত করতে হবে। ঠিক আছে, বিভিন্ন এলাকায় তার মাতৃভাষায় পাঠ্যপুস্তক করতে হবে। এছাড়া যেটা করতে হবে, কেন্দ্রীয় একটা পর্ষদ তৈরি করতে হবে। তাদের কাজ হবে, যেমন এনসিইআরটি এখন বিভিন্ন বই তৈরি করে, ঠিক সেরকম বলেছে পর্ষদ তৈরি করতে হবে, যারা তোমার যে পাঠ্যক্রম বা পাঠ্যক্রমকে অনুসরণ করে পাঠ্যপুস্তক তৈরি করবে। ঠিক আছে, এবং যারা প্রতিভাবান লেখক তাদের উৎসাহিত করা, যারা ভালো রাইটার, যারা ভালো ভালো বই লিখছে তাদের ইনসেনটিভ দেওয়া, তাদের ভাতা দেওয়া, তাদের উৎসাহিত করা, তাদের বইগুলো ছাপার ব্যবস্থা করা। এগুলো যদি করা যায় তাহলে প্রতিভাবান লেখকরা কিন্তু লিখতে উৎসাহিত হবে। যেটা করতে বলেছে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে বলেছে দাম নিয়ন্ত্রণ। এইটা একজন ছাত্র হিসেবে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকের দাম আমরা দেখি অনেক সময় আয়ত্তের বাইরে চলে যায়। বলছে পাঠ্যপুস্তকের দাম নিয়ন্ত্রণ করতে, প্রকাশকরা বা কোম্পানি ইচ্ছে মতো যাতে দাম না করতে পারে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে। আর আঞ্চলিক ভাষায় প্রত্যেকে যাতে তার মাতৃভাষায় বই পায় এইটা নিশ্চিত করতে হবে। মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় বইয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পাঠ্যপুস্তক গেল, এরপরে যেটা আসছে তোমার যে পরীক্ষা ব্যবস্থা, 10 নম্বরে পরীক্ষা ব্যবস্থা সংস্কার করার ব্যাপারেও কিন্তু এই জাতীয় শিক্ষানীতিতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বলেছে যে আমাদের যে গতানুগতিক পরীক্ষা চলছে ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলগুলোতে, এর না আছে নির্ভরযোগ্যতা, না আছে যথার্থতা। আমরা জানি ভ্যালিডিটি নেই, রিলায়েবিলিটি নেই। আমরা জানি আমাদের শিক্ষা বিজ্ঞানের টুলস, ইভ্যালুয়েশন টুলস টেকনিকে পড়েছি বা আমিও ক্লাস দেব। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দুটো জিনিস হচ্ছে কি, সাবজেক্টিভিটি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। অর্থাৎ ব্যক্তি নির্ভরতা, যথার্থতা, নির্ভরযোগ্যতা। বলছে পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি নির্ভরতা, এর সাবজেক্টিভিটি পরিপূর্ণ। রচনাধর্মী প্রশ্ন মানে সাবজেক্টিভিটি আসবে। রিলায়েবিলিটি, এর নির্ভরযোগ্যতা নেই। এর ভ্যালিডিটি, যথার্থতা নেই। যা মূল্যায়ন করতে যাই তার বদলে, মানে জ্বর মাপতে যে ওজন মেপে বসে থাকছি, তো তার ভ্যালিডিটি কি করে থাকবে? রিলায়েবিলিটি, এই টেস্টে একরকম, পরের টেস্টে একরকম, তার নির্ভরযোগ্যতা নেই। ফলে পরীক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। কি করতে হবে? পরীক্ষা ব্যবস্থা করতে হবে ধারাবাহিক পরীক্ষা, অর্থাৎ সেই সিসিই স্টাইলের পরীক্ষা। অর্থাৎ একটা শুধুমাত্র এক্সটার্নাল এক্সামিনেশনের মধ্যে থাকলে হবে না, আর গতানুগতিক পরীক্ষা টোটাল ক্যান্সেল করে একবারে তো এটা হবে না। বলছে ধীরে ধীরে সেটা ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। নেক্সট যেটা বলেছে 11 নম্বর পয়েন্টে আমরা আসছি, বৃত্তি শিক্ষা, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের উপরেও কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলেছে কৃষি বিদ্যার উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আধুনিক কৃষি শিক্ষা, এর জন্য প্রতিটা রাজ্যে একটা করে অন্তত কৃষি ইউনিভার্সিটি বা কৃষি বা কেভি, কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। আমাদের রাজ্যে আমরা দেখেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আমার জেলায় কল্যাণীতে আছে। তাহলে কোথায় বা কোন শিক্ষানীতিতে সারা দেশের প্রতিটি রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1968-তে বলা হয়েছে প্রতিটা রাজ্যে মিনিমাম অন্তত একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। ঠিক আছে, এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। তার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রযুক্তির ব্যবহারে। আর চাহিদা অনুযায়ী, সমাজে যেমন চাহিদা হবে সেই চাহিদা অনুযায়ী কর্মী প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে কাজে লাগাতে হবে। তাতে করে কি হবে? শিক্ষার্থীরা কর্ম উপযোগী হবে, কাজ পাবে, যেমন প্রয়োজন তেমন। আজকের যুগে রেডিও মেকানিকের ট্রেনিং দিয়ে তো লাভ নাই, রেডিও খুঁজতে গেলে দূরবীন নিয়ে বেরোতে হবে। তাহলে এখনকার উপযোগী স্মার্টফোন রিপেয়ার করা ছেলে মেয়েদের শিখালে কাজে দিবে। এই রকম ব্যাপারটা বলা হয়েছে, যখন যেমন চাহিদা হবে সে অনুযায়ী বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু করার কথা বলা হবে। আর নেক্সট যেটা বলেছে 12 নম্বর হচ্ছে সামাজিক শিক্ষা। বলছে শিক্ষা হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া। শিক্ষা ক্ষেত্রে সামাজিকতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং সেই জন্য সামাজিক শিক্ষা এক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা, যেটাও কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি বারবার বলেছি, এটা কে বলেছে? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বলেছে না কর্ম অভিজ্ঞতার কথা, সেটাই বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1960 কর্ম অভিজ্ঞতাকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে, এবং সমাজ সেবা, বিভিন্ন সামাজিক কাজে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে স্কুল লেভেল থেকে। ঠিক আছে, স্কুল লেভেল থেকে গুরুত্ব দিতে হবে। পয়েন্ট 13, ডাক যোগে শিক্ষা। এক সময় খুব জনপ্রিয় হয়েছিল ভারতবর্ষে, এখন যেটা হয়ে গেছে
ডিস্টেন্স এডুকেশন, ডাকযোগে শিক্ষা, ইংরেজিতে বলা হয় করসপন্ডেন্ট লার্নিং, যেটা আমরা শিক্ষার ফর্মে নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়েছি না, প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে একটি শিক্ষা হচ্ছে ডাকযোগে। বলছে ডাকযোগে পত্রযোগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। টেকনোলজিতে এতটা উন্নতি হয়নি, তখন ইন্টারনেটের যুগ আসেনি। বলছে বয়স্ক ব্যক্তি বা যারা বিভিন্ন কর্মে নিযুক্ত তাদের এই ওপেন এডুকেশন বা ডাকযোগে শিক্ষার মধ্যে তাদের এনহ্যান্স করা, তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করা বলো, বা তাদের যার ইচ্ছা আছে তাকে শিক্ষার সুযোগ দেওয়া বলো, এইটা করার জন্য ডাকযোগে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নেক্সট যেটা 13টা হলো, আমি 17-18টা পয়েন্ট বলবো, প্রথমেই বলেছি। 14 নম্বর হচ্ছে বয়স্ক শিক্ষা। ডাকযোগে শিক্ষার সাথে সাথেই আসছে বয়স্ক শিক্ষা। বলা হয়েছে যে বয়স্ক শিক্ষাকে বিশেষ প্রাধান্য বা গুরুত্ব দিতে হবে। সমাজে যে সমস্ত ব্যক্তিরা শিক্ষা নিতে আগ্রহী, নির্দিষ্ট সময়ে যারা শিক্ষা গ্রহণ করতে পারেনি, তাদের এই ডাকযোগে শিক্ষাই বলো, মুক্ত বিদ্যালয়ের প্রয়োজনে বা অন্য কোনো বিকল্প সামাজিক শিক্ষা, নাইট স্কুল যে বা হোক না কেন, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। 15 নম্বর শারীর শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশনকে পৃথক একটি বিষয় হিসেবে বিবেচনা করে তাদের শিক্ষার ব্যবস্থা করা। শারীর শিক্ষার ব্যবস্থা না করলে শিক্ষার্থীর দৈহিক বিকাশ সম্পূর্ণ না। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, যেহেতু ইম্পর্টেন্ট বিষয় খুব বেশি নাই, শুধু একবার টাচ করে যাচ্ছি। এরপরে যেটা আসছে তোমার যে সংখ্যালঘুদের শিক্ষা। সংখ্যালঘুদের শিক্ষার ব্যাপারে কিন্তু একটা ইম্পর্টেন্ট ধারণা দেওয়া হয়েছে। সংখ্যালঘু কারা? সংখ্যালঘু, আমি ক্লাস অনেক সময় প্রশ্নটা করি যখনই সংখ্যালঘুদের শিক্ষার কথা, সংখ্যালঘু কারা? কিছু ছেলে বেলে উঠে উত্তর দেয় স্যার মুসলিমরা। এর সাথে তো কোনো সম্পর্ক নেই। সংখ্যালঘু সংখ্যায় কম। যখন আমি ভারতের প্রেক্ষাপটে দেবো ধর্মীয় ভাবে সংখ্যালঘু সংখ্যায় কারা, হ্যাঁ অবশ্যই মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনী যারা আছে, ইহুদি, সবাই হিন্দুদের থেকে সংখ্যায় কম সংখ্যালঘু। আর ভাষাগত যখন দেখবো, আমি পশ্চিমবঙ্গে যদি দেখি বাঙালিরা মেজরিটি, তাহলে বাঙালিরা সংখ্যাগুরু। এর ছাড়া উর্দু, নেপালি যারা যে ভাষায় কথা বলে তারা ভাষাগত সংখ্যালঘু, তাই তো? অর্থাৎ যে যেখানে, আবার যদি আমি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে মুসলিমরা সংখ্যাগুরু, হিন্দু সংখ্যালঘু। আমার আমেরিকায় চলে গেলে হিন্দু মুসলিম উভয়ই সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যাগুরু, তাই তো? যে সংখ্যায় বেশি, তোমরা এটা খুব ভালোই বোঝো, কিন্তু জাস্ট বলার জন্য বললাম। এই যে যারা বিভিন্ন রকম সংখ্যালঘু আছে, সেটা ধর্মগত এবং জাতিগত এবং ভাষাগত, যে দিক থেকে দেখি তাদের সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘুদের ভাষা শিক্ষার ব্যবস্থা করা বারবার বলেছে। আর এই জন্য 1961 সালে একটি কনফারেন্স হয়েছিল, বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে একটা সম্মেলন হয়েছিল। সেখানে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নের ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত থেকে গ্র্যান্ট করা হলো, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এইবার 17 নম্বর পয়েন্ট যেটা আসছি, অর্থ। যে সব কিছুর মেন, আমি বারবার বলি, মানে ভিটামিন এম, এম ফর মানি। টাকা কোথা থেকে আসবে? বলছে এই এত বড় কর্মযজ্ঞ এ চালানোর মতন এই পকেটের জোর আমার ভারত সরকারের একার নেই। তাহলে কি করতে হবে? যৌথ উদ্যোগ, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকার সাহায্য করবে, প্রতিটা রাজ্যের রাজ্য সরকারকে সাহায্য করতে হবে, এবং বাজেটে ধীরে 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 শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। এবং বলা হচ্ছে কয়েক বছরের মধ্যে এই বাজেটের মূল জিডিপির 6% বাজেট বরাদ্দ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেটা আজও হয়নি। তাহলে জাতীয় শিক্ষানীতি 1968-তে কত পার্সেন্ট বাজেট বরাদ্দ শিক্ষা খাতে করার কথা বলা হচ্ছে? 6%। 6% বাজেট বরাদ্দ শিক্ষার জন্য, এটা কোথায় বলা হয়েছে? এনইপি 68 বা জাতীয় শিক্ষানীতি 1968-তে। এবার পুনর্বিবেচনা, 18 নম্বর পয়েন্ট, রিভিউ করা। এর রিভিউর জন্য আর আলাদা করে কোনো তেমন তোমার কমিশন কমিটি গঠিত হয়নি। বিভিন্নভাবে পুনর্বিবেচনা করেও যেটা বলা যায় যে জাতীয় শিক্ষানীতি 1986 হচ্ছে আমাদের দেশের শিক্ষার উন্নয়নের জন্য একটা সময় উপযোগী একটা পথ নির্দেশ করেছে, যা সেই সময়ে দাঁড়িয়ে অবশ্যই, কিন্তু যদিও আর্থিক সংস্থানের একটু সমস্যা ছিল, তবু এই প্রথম কোন নীতিতে আর্থিক সংস্থানের একটা সঠিক দিশা দেখানো হয়েছে যে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, কেন্দ্র রাজ্য উভয়কে সহায়তা করতে হবে। জাতীয় শিক্ষানীতির এই এটা চলছিল, কিন্তু অচিরেই কি হয়, সরকার পতন হয়ে যাওয়ার ফলে কিছুদিন পরেই আবার ভারতবর্ষে আরেকটি শিক্ষানীতি ঘোষণা করতে হয়। সেটা আমাদের সিলেবাসের ডিটেলস বলেনি বলে আমরা সেটাই যাবো না। এরপরে ডাইরেক্ট এনইপি 1968টাকে 86 করে দেবো। 86 সালে আমরা যাব, সেখানে ডিটেলস আমরা পড়বো। নবোদয় অপারেশন বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।